I start my day in silence. Where are my slippers? Where's my notebook? My dreams, write them down, write down your dreams. নমস্কার বন্ধুরা ও পরিবার পরিজনেরা, আপনি দেখছেন তাডোবা ট্যুরের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে ছিল সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে অভিজ্ঞতা ও তথ্য। এই পর্যন্ত আমাদের ড্রাইভ করে আসতে সময় লেগেছে 13 ঘন্টা। ভোর 5টায় বেরিয়ে বিকেল 6টায় পৌঁছালাম তাডোবা এমটিডিসি রিসর্ট। আশা করি আপনি আগের ভিডিওটি দেখে এসেছেন। প্রথম ভিডিওতে তাডোবার বুকিং লিংক দিয়েছিলাম। কিছু নতুন তথ্য জানার আগ্রহ থাকলে অনুরোধ করব প্রথম ভিডিওটি দেখে আসুন। লিংক আই বাটন অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাডোবা এমটিডিসির রিসেপশনে জানানো হয়ে গেছে আমরা এসে গেছি। 17 থেকে 18 দুদিনের বুকিং। এমটিডিসিতে অন অ্যান অ্যাভারেজ 4,500 থেকে 5,000 কটেজ কস্ট হয়। বুকিং লিঙ্কেই এসব ডিটেলস পেয়ে যাবেন। আমাদের তেল খরচ সহ মোট খরচ এই ভিডিও শেষে দিয়ে দেব। আপাতত এই জঙ্গল রিসর্টটি দেখাই। এমটিডিসিতে ঢুকতেই যেটা চোখে পড়বে তা হলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে প্রথমেই পড়বে চিলড্রেন্স প্লে এরিয়া, তারপর অনেকটা জায়গা জুড়ে সার বেঁধে কটেজেস। আমরা নিয়েছি বাঁ দিকের এক্সট্রিম লেফট রুমটি। রুম পরে দেখাচ্ছি। আমাদের কটেজের পাশেই এমটিডিসির পেটেন্ট চেস বোর্ড। মোরালেস সব এমটিডিসিতেই এটা পাবেন। এগিয়ে গেলে ডান দিকে একটি ভিআইপি সুইট এবং তার উল্টো দিকে অর্থাৎ আমার বাঁ দিকে আরেকটি ভিআইপি সুইট। সোজা এগিয়ে গেলে ডরমিটরি। 13 ঘন্টা ড্রাইভ করে আমরা এখানে পৌঁছেছি বিকেল 6টায়। এখন বাজে সন্ধে 6:45। আমরা রয়েছি বাফার জোনে। তার উপর আজ বৃহস্পতিবার। কটেজ খালি খালি। আমার কিন্তু একটু গা ছমছম করছে এর ভেতরে হাঁটতে। তাই থেকেই গাছপালা চেক করছি। চিতাবাঘ না হোক হনুমান তো নিদিন পক্ষে থাকাটা অস্বাভাবিক নয়। কাণ্ড দেখো, বাফার জোন, তাই আবার এত নিচু প্রাচীর। বাঘ ভাল্লুক এলে? তবে বাফার জোন ঘন অরণ্য হয় না, মানুষের আনাগোনা বেশি থাকে আর এই এলাকায় বসতি বেশি, তাই এদিকে বন্যপ্রাণী কমই থাকবে। এই দিকটা ইন্ডিয়ান স্টাইলের লন্ড্রি মানে কাপড় কাচাকাচি হয়। সকালে চেক করে এই চেহারা পেয়েছি। ঠিকই আছে, জঙ্গলে কনসিডারেবল। 5 স্টার হোটেল তো আর নয়। এমটিডিসির রাতের চেহারাটাও দেখিয়ে দিই, তারপর রুম ট্যুর। বিকেলে যে রেস্টুরেন্ট দেখালাম, রেস্টুরেন্টের ভেতরটা পরে দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই হবে। আবার গাছগুলো চেক করা যাক। চিতাবাঘ কিন্তু গাছের মগডালে ওঠে, পেতনিও থাকতে পারে। তবে মনে হয় জঙ্গলে পশু পাখির সঙ্গে থাকতে বোধহয় এদের খুব একটা পছন্দ নয়। আচ্ছা, এটা বাফার জোন। বর্ষায় জঙ্গল আরো ঘন হয়ে ওঠে। বাকি কখনো আসেনি? এসেছিল, তার প্রমাণ পেলাম রেস্টুরেন্টে গিয়ে। সালটা মেনশন থাকলে ভালো হতো। তবে রেস্টুরেন্টের হোতা ভদ্রলোক জানালেন এটা কোভিডের সময় হয়েছিল। এমটিডিসির পেছনের মাঠটায়, মানে যেদিকটা গিয়ে বিকেলে সন্দেহ করছিলাম। বুঝলেন তো? রুম ট্যুর আমার নতুন চশমা থেকে শুরু করছি। এই হচ্ছে রুম। এইরকম নোংরা রুম, পরিষ্কার রুম দেখাতে হতো। পুরো পিকনিক মুডে সবই নিয়ে এসেছি। এই রাইস কুকার, এর মধ্যে হচ্ছে অলরেডি। জল নিয়ে এসেছি, থালা নিয়ে এসেছি, ধোয়ার জন্য সাবান নিয়ে এসেছি, আর এই এত সব ঘর থেকে সব তুলে নিয়ে এসেছি। এই প্রসঙ্গে বলে রাখি, এমটিডিসি কটেজেসের ভেতরে কুকিং অ্যালাউড নয়। যদিও রুমে কেটেল তো দেওয়াই হয়, টেকনিক্যালি আমরা জলই ফোটাচ্ছিলাম। তবে হ্যাঁ, রান্না অ্যালাউড নয়। এটা আমরা এখানে এসে গেটের বাইরে লেখা দেখে জানলাম। এটা জানিয়ে রাখলাম, মানে আপনারা এ ভুল করবেন না। আমরা যা এনেছি সবই গরম জলে বয়েল করলেই রেডি টু ইট।
এই সাবান টাবান এরাই দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদিনের জন্য যথেষ্ট ভালো। অলরেডি চা খাওয়া হয়ে গেছে। ব্যালকনিটা খুব ভালো, কালকে দেখাবো। দেরি না করে পরদিন সকালে বারান্দা যা আবিষ্কার করেছি দেখিয়ে দিই। ওই জলাশয়টা মনে হচ্ছে ইরাই ড্যামের অংশ। কম্পাউন্ডের বাইরে গ্রামবাসীদের চাষের জমি রয়েছে, সেটা দেখেছি। সুন্দর ঝিরঝির হাওয়া দিচ্ছে। অলস অবসর কাটানোর জন্য পারফেক্ট। এবার দেখাই রাইস কুকার চাল ডাল এনে করলামটা কি। এই হলো রাতের খাবার। চালে অল্প ডাল দিয়ে আর আলু দিয়ে সেদ্ধ করে নেওয়া। পোস্ত বাড়ি থেকে করে এনেছিলাম। আলুর তরকারি রুটির জন্য ছিল, যা দিনে বেঁচে গেছে। এসিতে ছিলাম বলে সবই ঠিক আছে। সঙ্গে ঘি, কাঁচা লঙ্কা। সারা দিন জার্নি করে রাতে খাবার অমৃত। আর পোস্তটা আমি কিন্তু দারুণ রান্না করি। আর দেখিয়ে দিই রুমটা আমরা ঢোকার আগে কেমন ছিল। সত্যি কথা বলতে 5 স্টার হোটেল ছাড়া বাকি সব ক্ষেত্রে আমি বাথ টাওয়েলস আর বেডশিট ঘর থেকেই নিয়ে আসি। সে আপনারা আমাকে যা খুশি ভাবতে পারেন। আমরা চলেছি সাফারি করতে। সাফারি বুকিং তো করেই এসেছি। আগের দিনই গাইডের সঙ্গে কথা হয়ে গেছিল, সে ভোর 4:30তে চলে আসবে আমাদের নিতে। সকাল 6টায় সাফারি। আমরা যাব চওড়া গেট। এটা বাফার জোন। এই গেট সবে খুলেছে ট্যুরিস্টদের জন্য। কদিন হলো বাঘ এদিকে দেখা যাচ্ছে এমনটা জানতে পেলাম। আমাদের কাছে আর কোনো অপশনও নেই এই গেটে যাওয়া ছাড়া। কেন তা জানতে আগের ভিডিও দেখতে হবে। গাইডের সঙ্গে গল্প চলছে এই জঙ্গলে বাঘ মানুষকে আক্রমণ করে না কেন, মানে ট্যুরিস্টদের সামনে এত পোজ দেয় কি বুঝে। আর কথা হচ্ছে এই রাস্তায় আমরা গত রাতে ডিনারের পর একটু হাঁটবো ভাবছিলাম, আর সেটা যে করিনি গাইড জানিয়ে দিল ভাগ্যিস করিনি। এমন ভুল যেন না করি। এমটিডিসি থেকে চওড়া গেট 32 কিলোমিটার, মানে এটা ঘন্টাখানেক বা তার বেশির ব্যাপার। ঠিক এই সময় আমাদের ড্যাশ ক্যামেরায় একটা রেয়ার স্পেসিস ধরা পড়েছে। গাইড জানালো এটি ব্ল্যাক ন্যাপড হেয়ার। এটি ছোট ও ব্রাউন রঙের হয়। এর ঘাড়ের কাছে কালো ছোপ থাকে। অবশ্যই এটি একটি বুনো খরগোশ। সকাল 5:37 আমরা পৌঁছে গেছি। জিপসি দেখছি সবই রেডি টু গো। আমরা 2 মিনিট সময় পেলাম ওয়াশরুম যাওয়ার জন্য বা জল খেয়ে প্রিপেয়ার হওয়ার জন্য। আমাদের দুজনের জন্য একটিই গাড়ি, এটা ভালো। সঙ্গে সামনে গাইড আর ড্রাইভার। প্রত্যেকটি জিপসিতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন করে ফুড গার্ড স্টাফ দেওয়া হয়, যে পেছনে উঠেছে। মাঝখানে আমরা দুজন। যতক্ষণ জঙ্গলের ভেতরে ঢুকছি ততক্ষণ জানিয়ে রাখি, সময় কম থাকায় আমরা পুরো ট্যুর প্ল্যানের দায়িত্ব দিয়েছিলাম মেক মাই ট্রিপকে। আপনি যদি এই দায়িত্ব সময় নিয়ে নিজের হাতে রাখেন, অনেক সঠিক খরচে সঠিক বুকিং করতে পারবেন। যে গেটে আমরা এসেছি সেটা বিখ্যাত তাডোবা জোন থেকে যোজন খানেক দূরে। গাইডরা চেষ্টা করেছে যথাসাধ্য। এত বাঘের মধ্যে এদিকেও চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো আছে, কিন্তু এই জঙ্গলের পুরোটাই বাফার জোন। যাই হোক, জঙ্গলের এ মাথা থেকে ও মাথা রোলার কোস্টার স্ট্যান্ড ড্রাইভ করে আমরা উত্তেজনা আর মজা কিছু কম পাইনি। জঙ্গল আমার সবসময় প্রিয়। এত গভীর জঙ্গলে এভাবে কখনো ছুটে বেড়াইনি। তা এই বাফার জোনে এসে ঝুলিতে কি কি অভিজ্ঞতা ভরতে পারলাম দেখাই। ঢুকতেই পেয়ে গেলাম ইন্ডিয়ান গৌড় বা বাইসন। তবে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল ন্যাশনাল পার্কগুলোতে দেখা বাইসনের থেকে এই বাইসন অনেকটাই আলাদা। একে বুনো গরু বলতে বেশি ইচ্ছে করছে আমার। নর্থ বেঙ্গলের বাইসন অনেক বেশি ফেরোসিয়াস, হিংস্র। দেখলে মনে হবে জিম করা মস্তান। এরপর কনফিডেন্সের সঙ্গে যেখানে নিয়ে গেল সেটা বোধহয় ম্যানমেড পুকুর, যাতে বন্যপ্রাণী শুখা মরশুমে জঙ্গলে জল খেতে পারে।
এর পাশেই কোনো প্রাণীর দেহ পড়ে আছে, অর্ধেক খাওয়া, দুদিনের পচা। এদের বক্তব্য বাঘে মেরেছে। এর আশেপাশে যে সাইজের দুটো ডিগিং মেশিন দেখলাম, তাতে বাঘ যে ত্রিসীমানায় আর নেই তা আমি নিশ্চিত। জঙ্গলের ভেতর ক্যানেল খোদাই চলছে সম্ভবত। তা ভালো, কিছু পাগ মার্ক দেখিয়ে গাইডরা প্রমাণ করার চেষ্টা করলো যে আছে আছে এই অঞ্চলে তার যাতায়াত আছে। সঙ্গে বাঘের আঁচড়ও দেখালো, যেখানে বাঘ লাফিয়ে বা দাঁড়িয়ে নিজের উচ্চতা প্রমাণ করে গাছের গায়ে আঁচড় কেটে। গল্পটা এরকম, অন্য বাঘ যদি এই উচ্চতায় আঁচড় কাটতে না পারে, তাহলে প্রথম বাঘ যতটা এরিয়া জুড়ে আঁচড় কেটেছে ততটা তার জমিদারি আর কি। এই আঁচড় কাটার ব্যাপারটা কিন্তু এরা অনেস্টলি করে, মানুষ তো নয়। বাঘের আশায় দৌড়ে আমরা আরো একটা বাইসন দেখতে পেলাম। মহারাজ আমাদের দূর থেকে দেখে যেভাবে পেছন নিল, যেন বলে গেল, ধুত্তর, এই দুপে জন্তুগুলো সকাল সকাল চলে এসেছে, শান্তিতে থাকতে দেবে না। যে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো ভাবছি রয়্যাল বেঙ্গল না হোক, দূর তো চিতাবাঘ তো থাকতেই পারে। ঝোপঝাড় থেকে ঝাঁপিয়ে পড়লে একজন তো নির্ঘাত আজকের লাঞ্চ হয়ে যাবে। তারপর লোকালদের নির্ভীক চেহারা দেখে মনে হলো নিশ্চয়ই কিছু নেই, তাই এদের কোনো ভয় নেই। ভাবতে ভাবতেই গাইড বলল বাঁ পাশের জঙ্গলে ভাল্লুক আছে। সবাই দেখতে পেল, আমি দেখতে পেলাম না। ভাল্লুক নাকি চট করে সামনে আসে না। আমি পাখি দেখেই মন ভালো করলাম আপাতত। এই জঙ্গলে ময়ূরকে এক পাশ থেকে অন্য পাশে অনেকটা উড়তে দেখলাম। আমরা মুগ্ধ। যতক্ষণে ক্যামেরা অন করেছি ততক্ষণে ওরা আমাদের দেখে নিয়েছে। যেমন এই হরিণরা। গাইডদের গ্রুপে খবর এলো এই জঙ্গলে অন্য সাইডে কোনো এক জিপ চিতা দেখতে পেয়েছে। জঙ্গলের উঁচু নিচু কাঁচা রাস্তা দিয়ে ড্রাইভার রোলার কোস্টার ড্রাইভ এক্সপিরিয়েন্স করিয়ে আবার উড়িয়ে নিয়ে গেল। কিছুই পেলাম না। এভাবে এদিক সেদিক অনেকক্ষণ ওয়েট করে ছোটাছুটি করে আমাদের টাইম আপ হয়ে গেল। জঙ্গল সাফারি তাডোবা জঙ্গলে 4 ঘন্টার সময়। সঙ্গে মাস্ক, টুপি বা স্কার্ফ অবশ্যই নেবেন। সামনে জিপ গেলে আপনাকে ধুলোয় হলুদ করে দিয়ে যাবে। জল রাখতে পারেন, খাবার না হয় নাই খেলেন। যেভাবে জিপ ঘোরে শান্তি মতো বসে খেতে পারবেন না। আর পাশ দিয়ে যদি বাঘ লাফিয়ে পড়ে, এই উত্তেজনায় আপনার খাওয়াই হবে না। জঙ্গলটা বরং উপভোগ করুন। বাঘ দেখাবো, তার আগে ফেরার পথে বলি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আলাদা। সুন্দরবনে বাঘ অনেক বেশি হিংস্র অথবা আক্রমণাত্মক। তার পিছনে অনেকগুলো কারণ আলোচনা করা হয়। প্রথমত, সুন্দরবন লবণাক্ত জলের দ্বীপ। জোয়ারে দ্বীপগুলো লবণাক্ত জলে জলমগ্ন হয়, সুতরাং বাঘের পানীয় জল লবণাক্তই হচ্ছে। অনেকে ধারণা করছেন লবণ জল বাঘকে বেশি ফেরোসিয়াস করে তুলছে। আবার সুন্দরবনের জঙ্গল সুন্দরী গাছের শ্বাসমূলযুক্ত, যেখানে হাঁটা চলা করা যায় না সহজে। ওখানে জলে কুমির, কামট এই জাতীয় হিংস্র প্রাণী বেশি। ফলে যে কোনো প্রাণীর জন্য সুন্দরবনের জঙ্গল টাফ সার্ভাইভাল স্ট্র্যাটেজিক। সুন্দরবনের জঙ্গলে স্থানীয় মানুষ বেআইনিভাবে মধু সংগ্রহ করতে চলে যায়, গভীর জঙ্গলের খাড়িতে মাছ ধরতে চলে যায়। বাঘের জন্য মানুষ সহজলভ্য হয়ে উঠেছে। আর ম্যান ইটার রয়্যাল বেঙ্গল টাইগার যে কি জিনিস, সেটা যারা জিম করবেট পড়েছেন তারা জানেন। এবার ফিরে আসি তাডোবার জঙ্গলে। এই জঙ্গলে এসে ভালো লাগবে, কারণ জঙ্গল তুলনায় অনেক রক্ষা করা হচ্ছে। হ্যাঁ, তারপরেও এই জঙ্গলে বাঘের গায়েব হয়ে যাওয়ার ঘটনা আছে। বাঘের নাম মায়া। মায়া অরণ্য সংরক্ষণের জগতে সাড়া ফেলেছিল, কেননা এই বাঘিনী হারিয়ে যাওয়ার শেষ দিন পর্যন্ত জঙ্গলের সবচেয়ে বেশি জায়গা দখল করে রেখেছিল অন্যান্য বাঘের তুলনায়। আমাদের জঙ্গল সাফারি শেষ। আমরা এবার কটেজে ফিরছি। আমরা সাফারি করেছি 3.5 ঘন্টার, 6টা থেকে 9:30। 4 ঘন্টা বা তার বেশিও সাফারি হয়ে যেতে পারে যদি আপনার বেরোনোর রাস্তায় বাঘ থাকে। তাই বলে রাখি, এখানে বাঘ এবং অন্যান্য সমস্ত পশু দেখতে হলে তাডোবায় সপ্তাহখানেক কাটান। 2-3টে কোর গেটগুলোতে বুক করে রাখুন। যেমন আমরা এপ্রিল মাসে ট্যুর করে আসার 2 সপ্তাহ পর কোনো এক বাফার জোনেই
প্রেগনেন্ট বাঘের মুভমেন্ট ক্যামেরা বন্দী হয়েছে। তাডোবার জঙ্গলে মোবাইল জমা রাখা হয়, ক্যামেরা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। হাইলেন্স ক্যামেরা তাডোবার মার্কেটেই রেন্টে পেয়ে যাবেন। তাডোবার জঙ্গল এত ফেমাস কারণ আপনি সময় নিয়ে গেলে বাঘ দেখবেন। সত্যি অভয়ারণ্য, যেখানে বাঘ জিপের পাশে নির্বিঘ্নে ঘুরছে, কেননা নিজের উচ্চতার বেশি উঁচু প্রাণীকে খামোখা বাঘ ঘাটায় না। তাই জঙ্গলে জিপ থেকে নামার কথা মনেও আনবেন না। চেঁচিয়ে কথা বলে জঙ্গলের পরিবেশ নষ্ট করবেন না। এই অভয়ারণ্যে মিষ্টি জল ও প্রাণীর প্রাচুর্য থাকায় বাঘকে লোকালয়ে বেরিয়ে আসতে হয় না। বন্য জীবনে কোনোভাবে আঘাত পেলে, অনেক বয়স পর্যন্ত বেঁচে থাকলে অনেক সময় লোকালয়ে গৃহপালিত পশু তুলে নিয়ে যায়। তাই রাতে বাইরে হাঁটাহাঁটির চিন্তা মাথায় আনবেন না। রিসর্টে ফিরে আমরা বিকেলে আবার বেরিয়ে পড়ি। ড্রাইভ করে চলে এলাম মোহার্লি গেটে। আচ্ছা, আমরা কিন্তু বিকেলবেলা এমটিডিসি রিসর্ট থেকে হেঁটেই মোহার্লি গেটে আসতে পারতাম, এতটাই কম দূরত্ব। কিন্তু এমটিডিসি নিজেই বাফার জোনের ভেতরে। মোহার্লি গেট নাম করা কোর্গে, কার পার্কিংটা বেশ সুন্দর সাজানো। বাকি রয়ে গেল তাডোবার অনেক গল্প। একটা বিশেষ দিক আমার নজরে এলো। সুন্দরবন এক্সপ্লোর করে আপনি জানতে পারবেন দুঃখের কাহিনী, দেব দেবতা ভূতের কাহিনী, যেখানে সাধারণ মানুষ বাঘ দুজনেই ভুক্তভোগী। এর জন্য দায়ী কারা? যখন একই সময়ে তাডোবার জঙ্গলে আপনি বাঘের সঠিক গণনা, পরিচয় এবং তার এরিয়ার গল্প শুনবেন। প্রতিটি বাঘের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রা মোটামুটি স্থানীয় গাইডদের জানা এবং এলাকা ভিত্তিকে স্থানীয় মানুষদেরও জানা। এই গাইডরা এই তথ্য সংগ্রহ করেছে যারা এই জঙ্গল রক্ষা করছে এবং কিছু স্থানীয় মানুষদের থেকে, কেননা এই জঙ্গলের 20% এলাকাই শুধু ট্যুরিজমের জন্য খোলা, বাকি 80% শুধু ফরেস্ট ডিপার্টমেন্টই অবাধে যাতায়াত করতে পারে এবং প্রত্যেকটি জঙ্গলেই তাই। মোহার্লি গেটের সামনে কয়েকটা ফটো তুলেই এবারে স্বাদ আপাতত পূরণ করে ফিরে চললাম রিসর্টের দিকে। রিসর্ট থেকে 500 মিটারের মধ্যে যে মার্কেট, সেটা শুরু হতেই শেষ, আর এখানেই রেন্টে পাবেন ক্যামেরা বা ক্যামেরার লেন্স। ফিরে দেখলাম এমটিডিসি ট্যুরিস্টে ভরে উঠেছে। আজ ফ্রাইডে নাইট, কাল উইকেন্ড। সোজা হিসেব, আমরা সময় নষ্ট না করে সোজা রেস্টুরেন্টে চলে গেলাম। মেনু নাড়াচাড়া করে মনে হলো মন্দ নয়, তবে ঘরের খাবার সঙ্গে রয়েছে যখন বাঙালির মন, বুঝলেন তো, বাইরে এসে ঘরের খাবার খোঁজে। তো আপাতত চা কফি খেয়ে একটা চিকেন মশলা আর রুটি রুম সার্ভিসে অর্ডার করে চলে এলাম। তারপর ডালে ভাতে খেয়ে নিশ্চিন্তে ঢেকুর তুলে ঘুম। কাল আবার বেরোতে হবে তো, 13 ঘন্টার ড্রাইভ টু মুম্বাই, তার মধ্যে শুধু 8 ঘন্টাই কাটবে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে। তাডোবা ছেড়ে যেতে মন চাইছে না। বেরিয়ে যাওয়ার আগে তাই আরো একবার শুনে নি আমার অর্ধাঙ্গনের মুখে ট্যুর ব্রিফ। এখন এমটিডিসি তাডোবাতে আছি। 17th জার্নি স্টার্ট করেছি, 8 ফ্রম মুম্বাই, মুম্বাই এয়ারোলিস টু বি প্রিসাইজ। 18th গুড ফ্রাইডে, 18th সাফারি বুক করেছিলাম, আর আজকে চেক আউট, আজকে রিটার্ন ব্যাক হোম। সাজেশন হচ্ছে এইটাই যে তাডোবা আসতে হলে কমসে কম 3 মাস আগে প্ল্যান করা উচিত, বা যদি সাফারি বুক করতে হয় অনলাইনে যেই ডেটে ভ্যাকেন্সি আছে, মানে অ্যাভেলেবল স্লট আছে, সেই ডেটে আপনি প্ল্যান করতে পারেন। আগে সাফারি বুক করে তারপরে নিজের স্টে অ্যান্ড ট্যুরটা প্ল্যান করা উচিত। প্রায়োরিটি হচ্ছে সাফারি, অ্যান্ড সাফারি প্রায়োরিটি হচ্ছে গেট হচ্ছে জুনোনা অ্যান্ড মোহার্লি গেট, কোর জোন,
বাফার জোনে খুব একটা সাইটিং হয় না, সেই কারণে ইটস বেটার টু বি ইন দি কোর জোন। আমরা একটা টেরিটরি জোন চৌরা গেট, ভদ্রাবতী চৌরা গেট পেয়েছিলাম, যেটা 36 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম এমটিডিসি তাডোবা। 4 ঘন্টা সাফারি করলাম, ভাল্লুক, ইন্ডিয়ান গড় অ্যান্ড কিছু নানা রকমের পাখি দেখলাম, কিন্তু টাইগার পাইনি, টাইগার সাইটিং হয়নি। Talking about drive from Mumbai to Tadoba, Samriddhi is awesome. Awesome means the drive in Samriddhi highway, it cannot be expressed in words. It's a lifetime experience. Safari আমি অনেকগুলোই করেছি, জিম করবেট, বান্ধবগড়, মানে প্রতি জায়গায় একটা এক্সপেকটেশন থাকে যে বাঘ দেখব, কিন্তু বাঘ মামা আর দেখা দেয় না। জিম করবেট সাফারি করেছি, দেন বান্দিপুর, ওয়ায়নাড, বান্ধবগড়, রণথম্বোর, তাডোবাতে সাইটিং খুব ভালো হয়, দেখা যায়, কিন্তু আমি যেহেতু প্ল্যানটা ঠিক মতো করিনি, আমি কোর জোনটা পাইনি। আমি টেরিটোরিয়াল জোনে সাফারি করেছি, তো সে ওখানেও হয়, এরকম নয় যে চোরা গেটে সাইটিং হয় না, চোরা গেটেও সাইটিং হয়, কিন্তু কালকে হয়নি। এমটিডিসি ঢোকার যে রাস্তাটা, সেটাও বেসিক্যালি কোর জোনের মধ্যে পড়ে। ওই রাস্তাটা ওখানেও নাকি বহুবার সাইটিং হয়েছে। এমটিডিসির একটা রেস্টুরেন্ট আছে, টাইগার ডেন রেস্টুরেন্ট, রিসর্টের মধ্যে। সেই রিসর্টের মধ্যে একটা ফটো লাগানো আছে, সেই ফটোটার মধ্যে করে আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে পেছনের এরিয়াটা, যে গ্রাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফেন্সিং ওয়াল, তার পেছনে যেটা আছে, ওই যে লাল লাল শেডগুলো দেখা যাচ্ছে, ছাদগুলো, প্রবাবলি ওইটা আরেকটা এমটিডিসির পেছনে। এই সামওয়্যার ইন বিটুইন এইখানে কোথাও একটা মেল টাইগার এসেছিল ডিউরিং করোনা টাইম। সেই সময় এমটিডিসির লোকেরাই ফটো তুলে রেখেছিল, সেইটা লাগানো আছে রেস্টুরেন্টে। সো ভাগ্য ভালো থাকলে এখানেও দেখা যেতে পারে। এমটিডিসির এক কর্মচারী গাছে জল দিচ্ছিলেন। আমরা লাগেজ লোড করে রেস্টুরেন্টে যাব বলে সামনেই গাড়ি দাঁড় করিয়েছিলাম। ভদ্রলোককে রিকোয়েস্ট করতে আমাদের গাড়িটাও জল দিয়ে ধুয়ে দিলেন। জানি না অন্যায় আবদার করেছিলাম কিনা, তবে গভীর জঙ্গলে এমটিডিসি মানুষদের সহযোগিতা মন ফুরফুরে করে দেয়। থ্যাঙ্কস টু এমটিডিসি। এরপর আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে উপমা, পোহা আর অমলেট, এখন চা আসছে, রওনা দিলাম বাড়ির পথে। চলে যাবেন না, আরেকটু দাঁড়িয়ে যান, নয়তো সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের সানসেট মিস করবেন। মোহাল্লি গেট, জুননা গেট, এগুলো পেরিয়ে এমটিডিসি, মানে এমটিডিসি নিজেই কোর এরিয়ায় পড়ছে। তাহলে জঙ্গলের রাস্তা ছেড়ে কখনোই ফিরে যেতে ইচ্ছে হয় না। এমটিডিসির এই রাস্তাতেই গত 2 দিন যাতায়াত করেছি, আশা করি বুঝতে পারছেন, নয়তো স্টার্টিং এর ভিডিও আরো একবার দেখে নিন। এবার বুঝতে পারছেন কেন বললাম এমটিডিসি নিজেই কোর জঙ্গলের ভেতর। যাই হোক, বাঘ দেখাতে না পারলেও তাডোবা জঙ্গল ও রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের থেকে কোথায় আলাদা তার একটা ধারণা বোধহয় আপনারা এতক্ষণে পেয়ে গেছেন। এই রাস্তায় তো গাইতে ইচ্ছে হয়। যারা আগের ভিডিও দেখে এসেছেন তাদের মনে পড়বে, এই জায়গায় আমরা আমাদের ডান দিক থেকে ঢুকেছিলাম। এবার সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের জন্য বেরোচ্ছি বাঁ দিক দিয়ে। পথে অনেক দৃশ্য, অনেক অভিজ্ঞতা, তাই বলি পথে হবে পথচেনা, পথে এবার নামো সাথী, পথে হবে পথচেনা। জনশ্রুতির নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথচেনা। জনশ্রুতির নানান মতে মনোরথের ঠিকানা। সকাল 11:22 এমটিডিসি থেকে বেরিয়ে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে টাচ করছি 2:10 নাগাদ। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে বিশদে জানতে আমাদের আগের ভিডিওটি আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন।
এমটিডিসি থেকে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে 100 কিলোমিটার বা কিছু বেশি 110 কিলোমিটার। এরপর রিল্যাক্স মুডে ট্রাভেল। প্রথম ব্রেক বেলা 3:25 নাগাদ, কিন্তু বাইরে আগুন, বসে থাকতে না পেরে আবার রওনা হলাম। अंदाज कुछ अलग ही है मेरे सोचने का, अंदाज कुछ अलग ही है मेरे सोचने का, सबको मंजिलों का शौक है और मुझे रास्ते बनाने का। রাত 8:30 নাগাদ আবার পেট্রোল পাম্প দেখে স্টপেজ নিলাম। এবার পাশেই ভালো রেস্টুরেন্ট পেলাম, তো ঠিক করলাম ডিনার করে নেব। একটা ইন্ডিয়ান থালি আর এক্সট্রা রুটি নিয়ে ডিনার সারলাম। থালি নিলে কিছু রেস্টুরেন্টে সেটা এত পরিমাণে থাকে যে অনেক সময় একার জন্য বেশি হয়ে যায়, তাই একটাই প্রথমে অর্ডার করে দেখলাম। রাতের খাবার পুষিয়ে গেল। ডিনার শেষ, জার্নি স্টার্ট। এখনো পর্যন্ত আমাদের তেল খরচ হয়েছে 9,000 টাকার মতো। জার্নি কভার করেছি 1572 কিলোমিটার। ঘর পর্যন্ত টোটাল কিলোমিটার হয়ে যাবে 1761। এরপর থামলাম ইগতপুরি এক্সিটে। আমার অর্ধাঙ্গন 1761 কিলোমিটার আসা যাওয়া 13 ঘন্টা ড্রাইভ করেছে, সুতরাং আমাদের প্রচুর রেস্ট প্রয়োজন। সামান্য ব্রেক নিয়ে শহরের জ্যামজটের সঙ্গে লড়তে লড়তে ঘর। এখন বাজে রাত 12:45। আমরা পৌঁছে গেছি। এতটা সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগবে যদি লাইক অ্যান্ড শেয়ার করে যান, আর নতুন যারা দর্শক তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো তথ্য মিস করে থাকি কমেন্ট বক্সে জানাবেন। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।